আজকের ভিডিওতে আমরা ধারাগত্য চ্যাপ্টারের কয়েকটি ভীষণ ইম্পর্ট্যান্ট এমসিকিউ এবং তার উত্তর কিভাবে করব সেটা নিয়ে আলোচনা করব। আমি ধারাগত্য চ্যাপ্টারের এর আগে 5টা পার্টে পুরো থিওরির অংশটা আলোচনা করে নিয়েছি। সেই ভিডিওগুলো থেকেই আমরা বেশিরভাগ এমসিকিউর উত্তর নির্ণয় করে নিতে সক্ষম হব। প্রথম যে এমসিকিউটিতে শুরু করব, একটা সহজ এমসিকিউ। নিচের মানগুলির মধ্যে কোনটি কোন অন্তরকের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হতে পারে না? পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান এখানে 3, 4, 10 এবং ইনফিনিটি আছে, অবশ্যই ইনফিনিটি হতে পারবে না। এটা খুব সহজ একটা কোয়েশ্চেন ছিল। আমি অপশনগুলো থেকেও বুঝে নিতে পারছি যে বাকি 3টা একই টাইপ, ইনফিনিটি সম্ভব নয়। আচ্ছা, পরের আলোচনাটা যাক। কোন ধারকের মধ্যবর্তী বায়ুকে একটি পরাবৈদ্যুতিক মাধ্যম যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে দেওয়া আছে সেইটাতে যদি সরিয়ে নেই, ধারকত্ব কি হবে? আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞাতেই আলোচনা করেছিলাম যে কোনো পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে মানে সেই পদার্থটাকে যদি বায়ুর পরিবর্তে প্লেট দুটির মাঝখানে ঢুকিয়ে দিই তাহলে ধারকত্ব কে গুণ বেড়ে যায়। এটা জাস্ট সংজ্ঞাটা থেকে কোয়েশ্চেনটা এসেছে। যেহেতু এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, তাই ধারকত্ব কে গুণ বেড়ে যাবে। সরাসরি আমরা অপশন এ পেলাম। ঠিক ওই কোয়েশ্চেন থেকে 8এর কোয়েশ্চেনটা এসেছে যে কোনো ধারকের মধ্যস্থ বায়ুকে একটি পরাবৈদ্যুতিক মাধ্যম যার ধ্রুবকটা কে সে মাধ্যম দ্বারা অপসারিত করা হলো। এর ফলে প্লেট দুটির মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্র E1 থেকে E2 তে পরিবর্তিত হলে E2/E1 এর মান কি হবে? এখানে বলে রাখি, আমি অলরেডি থিওরি পোর্শনের ভিডিওতে আলোচনা করেছিলাম, যখনই পরাবৈদ্যুতিক মাধ্যম প্লেট দুটির মাঝখানে ঢোকাবো বাতাসের পরিবর্তে, তখনই দেখা যায় যে ওর ধারকত্ব বাড়ছে, এবং সেই ধারকত্ব বাড়ার কারণ হিসেবে ব্যাখ্যা করেছিলাম যে ওর তড়িৎ ক্ষেত্র কমে যায়, ফলে বিভবও কমে যায়, তাই ধারকত্বটা বেড়ে যায়। তো আমি এখানে যেহেতু পরাবৈদ্যুতিক ধ্রুবক কে ঢুকিয়েছি, তাই তড়িৎ ক্ষেত্র অবশ্যই কমে যাবে, E1 এর থেকে E2টা কমে যাবে, এবং সেখানে দেখা যাবে যে তড়িৎ ক্ষেত্রটা যেহেতু ধ্রুবকটা 2, তাই তড়িৎ ক্ষেত্রটা অর্ধেক হয়ে যাবে। ধ্রুবক 3 হলে 1/3 হয়ে যেত, 4 হলে 1/4 হয়ে যেত। যেমন পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকবে, তড়িৎ ক্ষেত্র সেই হারেই কমে যাবে। অর্থাৎ আমরা বলতে পারবো যে E2/E1টা হয়ে যাবে 1/2, অর্থাৎ অর্ধেক হয়ে গেল, 1/2। নেক্সট, কোনো পরিবাহী গোলকের ব্যাসার্ধ 1 মিটার হলে ফ্যারাডে এককে ধারকত্ব কত হবে? ব্যাসার্ধ গোলকের আছে 1 মিটার, ধারকত্ব নির্ণয় করতে হবে। যেহেতু এসআই পদ্ধতিতে আছে, তাই আমরা ধারকত্ব C সমান পেয়ে যাব 4πε0r এসআই পদ্ধতিতে। আর সিজিএসএ হলে C সমান সরাসরি R হয়ে যেত, শুধু ব্যাসার্ধের মানটা এসে যেত ধারকত্বের মান হিসাবে। 4πε0 মান কত? 1/9 × 10⁹, আর ব্যাসার্ধের মানটা আছে 1, এত ফ্যারাড এসআই পদ্ধতিতে। এটা ক্যালকুলেটরে আমরা করে নিতে পারি, ভাগটা করলে 1.1 × 10⁻⁻10 ফ্যারাড। দ্যাট ইজ অপশন ডি। এটা ডি এর অপশনে দেওয়া আছে। নেক্সট, একটি বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি দেওয়া আছে। পাত দুটির মধ্যে দূরত্ব দ্বিগুণ করে তার মধ্যে যদি মোম ঢুকিয়ে দিই, ধারকত্ব দ্বিগুণ হয়ে যায়। মোমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? প্রথমে প্লেট দুটি ধরুন ডি দূরত্বে ছিল, সেক্ষেত্রে ধারকত্ব সি সমান, ফর্মুলাটা জাস্ট লিখে নিচ্ছি, ε0a/d। দ্বিতীয় ক্ষেত্রে দূরত্বটা ডবল হয়ে গেছে, অর্থাৎ 2d, এবং ওর মাঝখানে মোম ঢুকিয়েছি যার পরাবৈদ্যুতিক ধ্রুবক ধরে নিলাম কে। প্রথমে বাতাস ছিল, এখন আমি মোম ভরে নিয়েছি। তো এই ক্ষেত্রে ধারকত্ব যদি সি ডট বলি, সেইটা কত হবে না ε0a থাকবে, কারণ আমি
ক্ষেত্রফল বাড়ায়নি, কিন্তু পরবর্তী ধ্রুবক কে থাকলে কেটা উপরে গুণ হয়। যেহেতু পরবর্তী ধ্রুবক কে এই ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে কে বাই দূরত্বটা কত এখন ডি এর পরিবর্তে হয়ে গেছে 2d। অতএব আমি দুটোকে যদি ভাগ করে দিই, সি ডট বাই সি ভাগ করলে পেয়ে যাচ্ছি, সব কেটে যাচ্ছে, দেখো কেটে গিয়ে থাকছে অনলি কে বাই 2। আমার কোয়েশ্চেনে বলা আছে যে ধারকত্বটা দ্বিগুণ হয়ে গেছে, সি ডটটা বলা আছে 2c, এটা আমাদের কোয়েশ্চেনে দেওয়াই আছে। তাহলে বা আমি সি ডট বাই সি সমান 2 পেলাম কে বাই 2, और কে সমান কত পাবো 2 দিয়ে 4, অর্থাৎ আমরা মোমের পরবর্তী ধ্রুবক পেয়ে গেলাম 4। এটা অপশন বি। আশা করি বুঝতে পারা গেল। দুটো ধারাগত্ব ফর্মুলা লিখে নিয়ে শুধুমাত্র ভাগ করেছি, ভাগ করলে কেটা এসে গেল। নেক্সট, n সংখ্যক তৈলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় তৈলবিন্দু গঠন করে। প্রতিটি ছোট তৈলবিন্দু ধারাগত্ব সি হলে বড় তৈলবিন্দু ধারাগত্ব কত হবে? n সংখ্যক তৈলবিন্দু আছে, ছোট ছোট তেলের বিন্দু, প্রত্যেকটা ধারাগত্ব সি বলা আছে। সবগুলো একসাথে জুড়ে দিলে বড়টির ধারাগত্ব কত হবে? এই কোয়েশ্চেনটি আমরা তড়িৎ বিভব চ্যাপ্টারে একই টাইপ, তড়িৎ বিভব চ্যাপ্টারের যে এমসিকিউ উইথ সলিউশন আমি দিয়েছি তাতে বিস্তারিত কিভাবে নির্ণয় করব সেই পদ্ধতিটা আলোচনা করা আছে। তো এই ক্ষেত্রে আর একইভাবে আমরা ক্যালকুলেশনটা করে নির্ণয় করতেই পারি। তো আমার মনে হয় যে এমসিকিউর ক্ষেত্রে বারবার ক্যালকুলেশন করার সময় হয়তো পাবো না, সেক্ষেত্রে আমাদের রেডিমেড ফর্মুলাটা মনে রাখলেই ভালো হয়। আমি তবুও ক্যালকুলেশন দেখেই নিচ্ছি, তো তোমরা ফর্মুলাটা মনে রাখার চেষ্টা করবে। সেই ফর্মুলা থেকে এই টাইপের কোয়েশ্চেন, যেমন 13টা আছে, তারপর 14টা আছে, আসছি, এগুলো আমরা সরাসরি নির্ণয় করে নিতে পারবো। তুমি ধরো ছোট ছোট তেলের বিন্দুগুলি n সংখ্যক আছে nটি, এবং প্রত্যেকের ব্যাসার্ধ ছোট আর, তাহলে আয়তন এক একজনের হয় 4/3 পাই আর কিউব। মোট কটা আছে nটা, ইন্টু n, এটা হচ্ছে মোট আয়তন। সেইগুলো জুড়ে গিয়ে যখন একটা বড় হলো, সে বড়টার আয়তন নিশ্চয়ই এদের মোট আয়তনের সাথে সমান হবে। বড়টার ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর ধরি, বড়টার আয়তন কত হয়? বড়টার আয়তন হয়ে যায় 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। যেহেতু এরা জুড়েই বড়টা গঠিত, তাই দুজনে কিন্তু সমান হবে। ছোটগুলোর মোট আয়তনের সাথে বড়টার মোট আয়তন সমান হবে। তো এখান থেকে 4/3 পাই যদি আমি কেটে দিই, কেটে দিলে পাচ্ছি ক্যাপিটাল আর কিউব সমান স্মল আর কিউব ইন্টু n, और ক্যাপিটাল আর সমান n টু দি পাওয়ার 1/3 স্মল আর। এইটা পেলাম ওদের ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক। আবার আমরা সিজিএস পদ্ধতি বা এসএ পদ্ধতি যাতেই করি না কেন, আমি সহজেই দেখাতে পারবো যে সিজিএসে যদি বলি, সিজিএসে বড় আর ব্যাসার্ধের গোলকের ধারকত্ব কত হবে? ধারকত্বটা বড় আরই হবে, যেটাই ব্যাসার্ধ সেটাই ধারকত্বের মান। আমরা এটা কিন্তু অলরেডি প্রমাণ করেছি ধারকত্বের যে থিওরিগুলো সেখানে। আবার যদি কোনো গোলকের ব্যাসার্ধ স্মল আর হয়, তার ধারকত্ব হয় স্মল আর, এটা আমরা আলোচনা করেছি। তো আমি যদি বড় আর ধারকত্বটাকে সি ডট, আর ছোট আর যেটা প্রাথমিক সেটা সি তো বলাই আছে কোয়েশ্চেনে, সি ধরে নেই, তাই নতুন ধারকত্ব সি ডট সমান পেয়ে যাব। জাস্ট আর সমানে সি ডট লিখতে পারি, কারণ ধারকত্বটা ব্যাসার্ধের সাথে রাশির মান মানে ডিজিট একই হবে, এককটা শুধু চেঞ্জ হয়। তো সি ডট সমান সি টু দি পাওয়ার 1/3, সরি এন টু দি পাওয়ার 1/3, এটা এন ইন্টু সি হয়ে যাবে। তো অ্যান্সারটা আমরা কি পেলাম? নতুনটির ধারকত্ব পেলাম এন টু দি পাওয়ার 1/3 ইন্টু সি। তো আমি চাইছি কি এই ফর্মুলাটা শুধুমাত্র মনে রেখে দাও যে এন টু দি পাওয়ার যতগুলো সংখ্যা নিয়েছি তাদের হোল টু দি পাওয়ার 1/3 হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট টাইপের কোয়েশ্চেন, 64টি ছোট ছোট পারদবিন্দু প্রত্যেকের বিভব 10 ভোল্ট মিলিত হয়ে একটি বড় পারদবিন্দু গঠন করে। বড় বিন্দুটির বিভব কত হবে?
64টি ছোট ছোট ছিল, এক একজনের বিভব 10 ভোল্ট, তারা জুড়ে গিয়ে যেটা বড় তৈরি করবে তার বিভব কত হবে। এটাও আমরা সরাসরি ফর্মুলা ব্যবহার করে নির্ণয় করতে পারি। আমি তবু পুরো ক্যালকুলেশনটা আবার দেখিয়ে নিচ্ছি। তো পরীক্ষার সময় তোমরা ক্যালকুলেশন না করে শুধুমাত্র ফর্মুলাটাকে ব্যবহার করবে। পরীক্ষা বলতে যদি আমাদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেনটা থাকে, আর এমনি বড় কোয়েশ্চেন হলে তখন তো সলিউশন করে দেখাতেই হবে। আমি আগের সলিউশনটা সাহায্য একটু নিয়ে নিই। আগের সলিউশনটা কি দিয়েছিলাম যে n সংখ্যক ছোট ছোট পারদবিন্দু যদি জুড়ে গিয়ে এটি বড় গঠন করে তাহলে তাদের ব্যাসার্ধের সম্পর্কটা তৈরি হয়েছিল এইটা। কারণ n সংখ্যকের আয়তন n × 4/3 পাই আর কিউব, এটা টোটাল আয়তন সমানই হয়ে যাবে বড়টার আয়তন 4/3 পাই বড় আর কিউব। এই দুটোকে আমি সমাধান করে নিয়ে পেয়ে গিয়েছিলাম কি না, বড় আর সমান n⁻1/3 ছোট আর। এই সম্পর্কটা প্রথমত আমি দুজনের ব্যাসার্ধের মধ্যে নির্ণয় করে নিলাম। এবার যে ছোট ছোট পারদবিন্দুগুলি তাদের ব্যাসার্ধ স্মল আর, তাহলে সিজিএস পদ্ধতিতে যদি আমি আলোচনাটা করি, সিজিএসে তার ধারকত্ব কত হবে? সিজিএস পদ্ধতি ধারকত্ব হয়ে যাবে ব্যাসার্ধের সাথে সমান। ধারকত্ব সি বললে সেটা হয়ে যাবে দুটো একই হবে, যেটাই ব্যাসার্ধ সেটাই ধারকত্বের মান হয় সিজিএসে। আর বড়টার ব্যাসার্ধ আমি ধরে নিই যে ক্যাপিটাল আর, তার মানে তার ধারকত্ব হয়ে যাবে ক্যাপিটাল আর। আমি যদি সি ডট বলি, ছোটগুলির এক একজনের বিভব যদি স্মল ভি বলি, যদিও সেটা 10 ভোল্ট বলা আছে, আর বড়টার বিভব আমি ক্যাপিটাল ভি ধরলাম। আমাকে নির্ণয় করতে আছে এই বড়টির বিভব কত, ক্যাপিটাল ভি এর মানটা নির্ণয় করতে হবে। এবার আমরা জানি ধারকত্ব সি সমান কিউ/ভি, এটা একটা সাধারণ ফর্মুলা। সেখান থেকে আমরা আধান সমান কি জানি, সি × ভি। তো ছোটগুলির এনটি ছোটর মোট আধান কত, এনটি ছোট পারদবিন্দুর মোট আধান কত, এন × কিউ। যদি এক একজনের আধান আমি কিউ ধরে নিই, এনটি আছে, তো এন × কিউ মোট আধান। তো সমানই বলতে পারি এন, কিউ মানে কি সিভি, এন মানে কিউ মানে সিভি, ছোটটার বিভব স্মল ভি ধরেছি। আবার সিজিএস এ কি পেয়েছি, সি মানে স্মল আর, ছোটের ব্যাসার্ধ যেটা, তো এন স্মল আর ভিটা কোয়েশ্চেনে দেওয়া আছে 10, এটা ছোটটির মোট আধান। সেই মোট আধান যেটা ছোটগুলো জুড়ে জুড়ে যেহেতু বড়টা তৈরি হয়েছে, তাই আধানের পরিমাণটা অপরিবর্তিত থাকবে। ছোটগুলির যেটা মোট আধান সেটাই কিন্তু বড়তেও আধান হিসাবেই থাকবে। তো বড়টির যদি আধান আমি নির্ণয় করি, বড়টির আধান কি পাবো, বড়টার আধান হবে একইভাবে আমরা আধান সমান সিভি ফর্মুলাটা ব্যবহার করব। বড়টির ক্ষেত্রে ধারকত্ব সি মানে আমি সেটাকে সি ডট বলেছিলাম, তো সি ডট সমান ক্যাপিটাল আর এবং ভি। আমার তো ভিটাই নির্ণয় করতে দেওয়া আছে। এবার ক্যাপিটাল এর মানটা আমি বসিয়ে নিই। ক্যাপিটাল এর মানে কত, আমি দুজনের ব্যাসার্ধের সম্পর্ক প্রথমেই তৈরি করেছিলাম। ক্যাপিটাল সমান n⁻1/3 স্মল আর। তো ক্যাপিটাল আর এর পরিবর্তে লিখব n⁻1/3 স্মল আর ইন্টু ক্যাপিটাল ভি। আমার ওই ক্যাপিটাল ভিটা নির্ণয় করতে দেওয়া আছে। তাহলে আধান যেহেতু অপরিবর্তিত, তাই আমার এই দুজনের আধানের মান সমান করে দিচ্ছি। এবার ছোটগুলির মোট আধানের সাথে বড়টির, অর্থাৎ ছোটগুলির মোট আধান n r × 10 আর বড়টির n⁻1/3 r × ভি। দ্যাট ইজ এখান থেকে ভি সমান পেয়ে যাব। আচ্ছা, যদি আমাকে সাধারণ ফর্মুলা করে লিখতে হয়, তাহলে এখন আমি 10টা না বসিয়ে সাধারণ ফর্মুলা আগে একটা তৈরি করে নিই, যেটা তোমাদের সূত্র হিসেবে কাজে লেগে যাবে। তো এখন এই মানটা না বসিয়ে এটাকে স্মল ভি আকারে রাখলাম ফর্মুলাটাকে তৈরি করার জন্য। তো ভি সমান পেয়ে যাব, আমার 2 থেকে 8টা কেটে গেলে ভি সমান পাচ্ছি n/n⁻1/3 স্মল ভি সমান n⁻2/3 স্মল ভি। এইটাই আমাদের একটা সাধারণ খুব গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। ভি সমান n⁻2/3 স্মল ভি, অর্থাৎ বড়টির বিভব সমান
10⁻2 ইন্টু ছোটগুলির এক একজনের বিভব। তো আমার এখানে স্মল ভিটা দেওয়া আছে 10, সেই 10টাকে আমি বসাবো, আর এন এর সংখ্যাটা দেওয়া আছে 64, 64, তাই 64⁻2 ইন্টু 10, এটা ক্যালকুলেশন করে নিলে আমরা পেয়েছি 160 ভোল্ট, অর্থাৎ আমরা পেলাম অপশন সি। তো আমরা যদি এমসিকিউর সলিউশন করি সেক্ষেত্রে আমরা সরাসরি ফর্মুলাটা মনে রাখার চেষ্টা করব। সেই ফর্মুলাতে এন এর মান এবং ভি এর মান বসিয়ে সরাসরি অ্যান্সারটা নির্ণয় করব। যেমন আমি আগেরটার ক্ষেত্রে যে ফর্মুলাটা পেয়েছিলাম সেখানে কিন্তু ধারকত্বের বেলায় ছিল n⁻1/3, আর বিভবের ক্ষেত্রে আমরা সম্পর্কটাই পেয়েছি n⁻2/3। কিভাবে নির্ণয় করলাম পুরোটা আমি আলোচনা যদিও করেছি, সেইটা যদি ব্রড কোয়েশ্চেনে এইগুলো আসে সেক্ষেত্রে পুরো সলিউশন দেখাতে হবে। আদারওয়াইজ এমসিকিউর বেলায় শুধুমাত্র ফর্মুলাটা ইউজ করে নিলেই হবে। তুল্য ধারকত্বের একটা কোয়েশ্চেন এবার আলোচনা করা যাক। এখানে দেওয়া আছে প্রতিটি 1 পিকোফ্যারাড ধারকত্বে 3টি ধারক নিচে চিত্রের মতো সংযুক্ত থাকলে ই ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত? ছবিটা ভালো করে দেখে নাও, 3টে ধারক দেওয়া আছে, এ এবং বি বিন্দুর মাঝে তুল্য ধারকত্ব কত? তো এইগুলো আমরা যখন তুল্য ধারকত্ব এখন নির্ণয় করব, আমরা তুল্য রোধ নির্ণয়টা কিন্তু আলোচনা করেছি। আমার আগে দুটো ভিডিও দিয়েছিলাম যেখানে তুল্য রোধ নির্ণয়টা আলোচনা করেছি। সেই তুল্য রোধ নির্ণয়ের পদ্ধতিটাকেই অনুসরণ করে আমরা তুল্য আগে সার্কিট, সবসময় আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট একটা বানিয়ে নিতে হবে। ইকুইভ্যালেন্ট সার্কিট বানিয়ে নিলে তবেই আমরা খুব সহজে ধারকত্বটা, তুল্য ধারকত্বটা নির্ণয় করতে সক্ষম হব। তো এটার ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে দেখি। কোয়েশ্চেনে আমার বর্তনীটা আছে 3টে ধারক জাস্ট এইভাবে। তো এই তুল্য সার্কিটটা অ্যাকচুয়ালি তিনজনে কিন্তু প্রকৃতপক্ষে সমান্তরাল সমবায় হচ্ছে। কিভাবে হচ্ছে সেটা কিন্তু রোধের আমি বললাম তুল্য বর্তনীতে এই সেম কোয়েশ্চেন আলোচনা করেছি। সেখানে রোধ ছিল, এখানে ধারক আছে, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে সমান্তরাল পড়ছে। তো সমান্তরালে 3টে যদি ধারক থাকে প্রত্যেকে ধারকত্ব 1 1 1, অতএব সমান্তরালে তুল্য ধারকত্বের ফর্মুলা কি হয়? শুধুমাত্র যোগ হয়ে যায়, C1 প্লাস C2 প্লাস C3, এই জিনিসটা হয়। এটা আমরা থিওরির ভিডিওতে আলোচনা করেছি। তো যোগ করলে পেয়ে যাবো 1 1 1 অর্থাৎ 3। তো আমার অ্যান্সারটা আছে 3 পিকোফ্যারাড, দ্যাট ইজ অপশন সি। তো আমাদের এই তুল্য বর্তনীটা প্রথমত আগে বুঝতে হবে। নেক্সট, খুব ভালো একটা কোয়েশ্চেন দেওয়া আছে। 4টি ধারককে একটি 8 ভোল্ট তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করা হলে প্রতিটি 1 মাইক্রোফ্যারাড ধারকের বিভব প্রভেদ কত হবে? 4টি ধারক আমরা দেখতে পাচ্ছি, এটা 2, একটা 3 মাইক্রোফ্যারাড, এটা 1, একটা 1। 8 ভোল্ট ব্যাটারির সাথে সবাইকে জুড়ে দেওয়া হয়েছে, বা তড়িৎ উৎস 8 ভোল্ট। তাহলে প্রত্যেক যে 1 মাইক্রোফ্যারাড করে ধারক আছে তাদের বিভব প্রভেদ কত হবে? তো এটা নির্ণয় করতে হলে আমার প্রথমেই তুল্য ধারকত্বটা নির্ণয় করে দেখতে হবে কত আছে। তুল্য ধারকত্বটা নির্ণয় করতে হলে আমি প্রথমে যে 1 মাইক্রোফ্যারাডের দুটো ধারক পাচ্ছি তারা কিন্তু সমান্তরালে আছে। তো সমান্তরালে থাকার জন্য এই দুটো 1 মাইক্রোফ্যারাডের তুল্য ধারকত্ব হয়ে যাবে 1 + 1 অর্থাৎ 2, যেহেতু সমান্তরালে যোগ হয়ে যায়। দুটো 1 তার তুল্য পেলাম 2। এবার এই 2 এর সাথে বাকি যে 2 এবং 3 আছে তারা কিন্তু পরপর শ্রেণী সমবায় হয়ে যাচ্ছে। এই উৎস সাপেক্ষে ওরা কিন্তু পরপর তিনজনে শ্রেণীতে পড়ছে। এবার যেহেতু শ্রেণীতে পড়ছে, শ্রেণীতে তুল্য ধারকত্ব যদি সি বলি, শ্রেণী সমবায় ফর্মুলা হচ্ছে 1/c সমান 1/2, কারণ এটা 2 ছিল সেটা 1/2 হলো, আর এই দুটো যোগ করে 2 পেয়েছি, তাহলে প্লাস 1/2 প্লাস 1/3 সমান আমি 6 লসাগু পাচ্ছি। 3 + 3 + 2 8/6, আর সি সমান 6/8, 6/8 মানে 3/4 মাইক্রোফ্যারাড। তো আমি তুল্য ধারকত্বটা পেলাম পুরো সার্কিটের 3/4 মাইক্রোফ্যারাড।
আবার আমরা তুল্য ধারকত্ব নির্ণয়ের সময় যেটা দেখেছিলাম, আমি এটার যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকি, সেক্ষেত্রে পাবো 2 মাইক্রোফ্যারাড, নিচে আছে 3 মাইক্রোফ্যারাড, 3, 2, আর এই দুটো যে প্যারালালে আছে এক এক করে, তাদের তুল্য হয়ে গেছে 1 1 2। এইটা আমাদের মোটামুটি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট। আর টোটালটাকে 8 ভোল্ট উৎসের সাথে আমরা লাগিয়ে রেখেছি। অর্থাৎ এই মুহূর্তে এরা তিনজন শ্রেণীতে। শ্রেণী সমবায়ে যদি ধারকগুলো যুক্ত থাকে, আমরা জানি যে সবগুলোতেই সঞ্চিত আধানের মান সমান হবে। যদি এটাতে 3 কিউ কুলম আধান থাকে, সবগুলোতেই কিউ কুলম করে আধান থাকবে। আমরা শ্রেণী সমবায় যখন তুল্য ধারকত্ব নির্ণয় করেছি তখন আলোচনা করেছি এটা। এবার এক একজনে কত করে আধান, তাহলে আমি যদি একজনের কিউ হয় সবগুলোতে কিউ কিউই হবে। তো যেহেতু তুল্য ধারকত্বটা আমাদের কত বেরিয়েছে, 4/3 মাইক্রোফ্যারাড, তাই আধান হবে কিউ সমান, আধানের ফর্মুলা কিউ সমান সিভি। সিটা কত বেরিয়েছে, 3/4, এটা 3/4, আর ভিটা কত আমার লাগানো হয়েছে 8 ভোল্ট, এটা 8 ভোল্ট। মাইক্রোফ্যারাড ছিল তাই আধানটা হয়ে যাবে মাইক্রো কুলম, অর্থাৎ 4 2 8, 3 2 6 মাইক্রো কুলম। এক একজনের 6 মাইক্রো কুলম করে আধান সঞ্চয় হবে। অর্থাৎ উপরেরটাই 6 মাইক্রো কুলম, নিচেরটাই 6 মাইক্রো কুলম, এবং এই পাশেরটাই 6 মাইক্রো কুলম, 6 মাইক্রো কুলম। এই পাশের মানে এই এক এক দুজনেতে টোটাল হলো 6, এক এক দুজনেতে মোট 6 মাইক্রো কুলম থাকলো। এবার এরা যেহেতু প্যারালালে আছে তাই সেই 6 মাইক্রো কুলমটা দুজনের মধ্যে ভাগ হয়ে যাবে, এবং দুজনেরই মান যেহেতু সমান এক এক করে, তাই 6টা একজন পাবে 3 মাইক্রো কুলম আর একজন পাবে 3 মাইক্রো কুলম। জিনিসটা আসলে বুঝতে পারা গেছে। শ্রেণীতে যদি থাকে প্রত্যেকের আধান সমান হয়, সমান্তরালে থাকলে আধানটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। দুজনের মিলিয়ে 6 ছিল এবং এরা সমান্তরালে আছে, তাই এক একজনের 3 3 করে আমরা আধানের পরিমাণটা পাচ্ছি। এটা গেল আধানের মান। এবার এই 1 মাইক্রোকুলমের প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে না, ভি সমান আমরা কি পাবো, ভি সমান কিউ বাই সি। কিউটা কত পেয়েছি, কিউটা পেয়েছি এক একজনের 3 মাইক্রোকুলম, আর ধারকত্বটা ওর আছে 1, অর্থাৎ আমরা পাচ্ছি 3 ভোল্ট। তাই ওই 1 মাইক্রোকুলমের প্রান্তীয় বিভব পার্থক্য পেলাম 3 ভোল্ট, আর আধান পেলাম 3 মাইক্রোকুলম, অর্থাৎ আমরা পাচ্ছি অপশন বি। নেক্সট, এই যে আমাদের সার্কিটটা আছে, এক একজনের ধারকত্ব 10 মাইক্রোফ্যারাড করে বলা আছে। এ এবং বি এই দুটো বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। যেহেতু প্রত্যেকের ধারকত্ব সমান, প্রত্যেকেই 10 10 10 10 10, তাই এই প্রান্তীয় বিন্দু দুটি, আমি আচ্ছা ছবিটা খাতায় দেখাচ্ছি, এ এবং বি তার মধ্যে তুল্য ধারকত্ব চেয়েছে। আমি যদি প্রান্ত বিন্দুর নাম দিই সি এবং ডি, মাঝখানেরটার দুই প্রান্তের নাম দিলাম, তো দেখা যাবে সি বিন্দু এবং ডি বিন্দুর মধ্যে কোনো বিভব পার্থক্য থাকছে না। সি বিন্দুর বিভব যা হবে ডি বিন্দুর বিভব তাই হবে, যেহেতু প্রত্যেকের ধারকত্ব সমান। ফলে যেহেতু ধারক এই সি ডির মধ্যে কোনো বিভব পার্থক্য নেই, তাই মাঝখানের ধারকটা এই ক্ষেত্রে গুরুত্বহীন হয়ে পড়বে। ঠিক আমরা তুল্য রোধ নির্ণয়ের সময় এটা দেখেছিলাম। অর্থাৎ এই ধারকটা ভেবে নিতে হবে যে আর নেই, এটা কোনো ভূমিকা এই ক্ষেত্রে আমরা পাচ্ছি না। তাহলে এই মুহূর্তে তুল্য বর্তনীটা কেমন পেলাম না, উপরের দিকে দুটো ধারক পেলাম আর নিচের দিকে দুটো ধারক আমরা পেলাম, এ আর বি বিন্দুর মাঝখানে। মিডলেরটা বাদ চলে গেল। প্রত্যেকে 10 10 করে, তো উপর দিকে দুটো 10 শ্রেণীতে থাকলে তুল্যটা কত হবে, আর শ্রেণীতে থাকলে তুল্য ধারকত্ব উপরের দিকে দুটো 10 হয়ে যাবে 10
1/10 প্লাস 1/10 সমান 1/c, মানে এই দুটো আমি করলে পাচ্ছি c সমান 5, আবার নিচের দিকেরটাই পাচ্ছি আমি 5, এটা 5 মাইক্রোফ্যারাড, আর উপর দুটোই মিলিয়ে 5 মাইক্রোফ্যারাড। সেই দুটো 5 5 আবার কি হয়ে গেল, পরস্পর প্যারালাল হয়ে গেলে আমাদের যোগ হয়ে যায়, অর্থাৎ 5 + 5 করলে 10 মাইক্রোফ্যারাড আমরা পেলাম টোটাল সার্কিটের তুল্য ধারকত্ব। অর্থাৎ এটা আমাদের অপশন এলো এ। আর একটা তুল্য ধারকত্ব আমরা নির্ণয় করব। এই সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি 4 4 4 4 করে মোট 5টা ধারক দেওয়া আছে। এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব আমরা নির্ণয় করব। এটা অ্যাকচুয়ালি খুবই সহজ। উপরের দুটো 4 পরপর শ্রেণীতে আছে, অর্থাৎ দুটোর তুল্য হয়ে যাবে 2। আবার নিচের দুটো 4 শ্রেণীতে আছে, তাদের তুল্য ধারকত্ব হয়ে যাবে 2। তো নিচেরটাই 2 পেলাম, উপরটায় 2 পেলাম, মাঝখানে 4 পেলাম। এরা তিনজন আবার প্যারালাল এসে যাবে। সেই প্যারালাল থেকে আমরা প্যারালালের ফর্মুলাকে যোগ করে নিতে হবে। তো উপরে 2 + 4 + 2 অর্থাৎ আমরা পেয়েছি 8। এটা মুখোমুখি হয়ে গেল, এটা আমরা 8 মাইক্রোফ্যারাড ধারকত্বটা পাচ্ছি। নেক্সট আমরা একটা আধানের মান নির্ণয় করব। ধারকের একটা কম্বিনেশন দেওয়া আছে ত্রিভুজের মতো, 2 মাইক্রোফ্যারাড 2 মাইক্রোফ্যারাড, মাঝখানে একটা 1 আছে, নিচে ব্যাটারি দেওয়া আছে 2 ভোল্ট। আমাকে নির্ণয় করতে হবে 1 মাইক্রোফ্যারাড ধারকত্বের ধারকের মধ্যে আধান কত হবে। এই একটাই কত আধান থাকবে সেইটা নির্ণয় করতে হবে, এবং দুইটাতেও নির্ণয় করতে হবে। দুইগুলোতে কত করে আধান থাকবে এবং একেরটাই কত আধান থাকবে। অর্থাৎ তিনটে ধারকেই সঞ্চিত আধানের মানটা আমরা নির্ণয় করব। আমি ত্রিভুজটার নাম দিয়ে দিই এ বি সি ডি ই। আচ্ছা, এই যে উপরের দুটো আছে 2 2, ডি এবং ই আমি একটু বলে রাখি, এ সি এর মধ্যে বিভব পার্থক্য 2 ভোল্ট, তাই ডি এবং ই এই জায়গাটাতে বিভব পার্থক্য আমাদের 2 ভোল্টই ক্রিয়া করবে। ব্যাটারিটা 2 ভোল্ট, তাই এই দুই প্রান্তে বিভব পার্থক্য 2 ভোল্ট হবে। এবার ডি এবং ই উপরের যে দুটো ধারক আছে তারা পরপর দেখাচ্ছে ডি থেকে ই এর মধ্যে যদি হিসাব করা যায় তুল্য ধারকত্ব, তাহলে উপরের দুটো পরপর শ্রেণীতে পড়ছে, কারণ ডি থেকে পরপর দুজন হয়ে ইতে পৌঁছলাম, তাই ওরা শ্রেণীতে। এবার দুটো যদি শ্রেণীতে থাকে 2 2, তাদের তুল্য ধারকত্ব কত হয়ে যাবে না 1 2 + 1 2 করে, সেটা এসে যাচ্ছে আমাদের 1। এটা 1/c সমান ছিল, c সমান 1। তাহলে আমার উপরের দুটো তুল্য ধারকত্ব পেলাম 1, আর নিচেরটার আমার আছে 1। এবার এই 1 যে মাইক্রোফ্যারাডটা, তার প্রান্তীয় বিভব পার্থক্য কত, 2 ভোল্ট। অতএব এটার আধান কত হবে, ওই নিচের একেরটাই আধান হবে। আধান কিউ সমান সি ইন্টু ভি। তো এটার সিটা হচ্ছে 1 আর ভিটা ভোল্টেজটা 2, অর্থাৎ আমরা পেয়ে গেলাম 2 মাইক্রোকুলম। এটা মাঝখানের যে 1 আছে তার আধান 2 মাইক্রোকুলম, আর উপরের দুটোর যে 1 1 আছে, যেহেতু উপরের দুটোর তুল্য ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড, তাই সেটারও আধান হয়ে যাবে 1 মাইক্রোফ্যারাডের, যেটা পেয়েছি 2 মাইক্রোকুলম পেয়েছি, আর উপরের দুটোরও যেহেতু 1, তাই তারও আমরা আধান পেয়ে যাব 2 মাইক্রোকুলম। তাহলে প্রত্যেকটাতে আমরা পেয়ে গেলাম 2 মাইক্রোকুলম করে আধান। আর একটা করা যাক। এই সার্কিটটাতে 2 মাইক্রোকুলম ধারকটায় কত আধান আছে সেটা আমাদের নির্ণয় করতে দেওয়া আছে। সার্কিটটা দেওয়া আছে 1 মাইক্রোফ্যারাড, 2 আর 3। তো 2 3 এর মাঝে একটা সংযোগ দেওয়া আছে। এর ফলে 2 এবং 3 পরস্পর কিন্তু অ্যাকচুয়ালি সমান্তরাল সমবায়ে পড়ছে। 2 আর 3 কিন্তু সমান্তরালে হয়ে যাচ্ছে। তাই আমি তুল্য সার্কিটটা পেয়ে যাচ্ছি ঠিক এরকম, 1 2 3 সমান্তরালে আর 6 ভোল্ট ব্যাটারি। এবার পুরো সার্কিটটার তুল্য ধারকত্ব কত হবে। 2 3 যেহেতু সমান্তরালে আছে, 2 এবং 3 এর মোট তুল্য ধারকত্ব সমান্তরালে যোগ হয়ে যায়, মানে 2 + 3 করলে
5, সেই 5-এর সাথে একটা শ্রেণীতে আছে, ফলে ওর ধারকত্ব হয়ে যাবে 1 × 5 বাই 1 + 5 অর্থাৎ 5-এর 6। এটা হয়ে গেল টোটাল বর্তনীর তুল্য ধারকত্ব। তাহলে এই ধারকগুলোতে সঞ্চিত আধান কত? আধান Q সমান C × V। সিটা বেরিয়েছে আমাদের 5-এর 6, ভিটা দেওয়া আছে 6 অর্থাৎ 5 মাইক্রোকুলম। এই 1 মাইক্রোফ্যারাডে 5 মাইক্রোকুলম থাকবে এবং দুজনের মিলিয়ে 5 মাইক্রোকুলম আধান থাকবে। এবার এই 1 মাইক্রোফ্যারাডে যদি 5 মাইক্রোকুলম আধান থাকে তাহলে এর বিভব কত? না V সমান Q/C। কিউটা কত বেরিয়েছে? 5 মাইক্রোকুলম। এর C কত? 1, দ্যাট ইজ 5 ভোল্ট। তাহলে আমরা কি পেলাম? 1 মাইক্রোফ্যারাড ধারকের প্রান্তীয় বিভব পার্থক্য 5 ভোল্ট। ব্যাটারিটা মোট 6 ভোল্ট, অতএব এইখানে যদি 5 ভোল্ট আমার খরচ হয় আর এই সমান্তরালটাই পড়বে 1 ভোল্ট, মোট 6, এখানে হয়েছে 5 আর এটাই 6। তো এই যে প্রান্তীয় বিন্দু দুটি তার মাঝখানে বিভব পার্থক্য পেলাম 1 ভোল্ট। অতএব 2 মাইক্রোফ্যারাডের প্রান্তীয় বিভব পার্থক্য 1 ভোল্ট। অতএব 2 মাইক্রোফ্যারাডের আধান হয়ে যাবে Q সমান CV। 2 ধারক কত? 2, বিভব পেয়েছি 1, দ্যাট ইজ 2 মাইক্রোকুলম। তাই 2 মাইক্রোফ্যারাডে আমরা আধান পেলাম 2 মাইক্রোকুলম। যদি 3-এ চাইতো একই ফর্মুলাতে আমরা সেটা পেয়ে যেতাম 3 মাইক্রোকুলম। তাহলে আমরা বুঝতে পারছি যে কিভাবে নির্ণয় করতে হলো। আমি মোট তুল্য ধারকত্ব আগে নির্ণয় করেছি, তার থেকে আধানের পরিমাণ নির্ণয় করেছি, সে আধানের পরিমাণের সাহায্য নিয়ে আমি প্রান্তীয় বিভব পত্তনগুলো নির্ণয় করে নিয়েছি যে 1 মাইক্রোফ্যারাডে 5 ভোল্ট আর এই দুটোর প্রান্তীয় বিভব পার্থক্য 1 ভোল্ট। যেহেতু এটা সমান্তরালে তাই প্রত্যেকেরই 1 ভোল্ট করে বিভব পার্থক্য হচ্ছে, সেইটা এবং ধারকত্বর সাহায্য নিয়ে আমরা আধানের মান নির্ণয় করে নিতে পারছি। নেক্সট, এই যে সার্কিটটা আছে, দুটো ধারক C1 C2, ওদের এই বি বিন্দুর বিভব আছে V1 V2, তাহলে ডি বিন্দুর বিভব কত? ডি বিন্দুর বিভব কত? ধরে নিচ্ছি ডি বিন্দুর বিভব VD। আমার এই ভিডিটাই নির্ণয় করতে বলেছে, বাকি সবকিছু V1 V2 গুলো বলা আছে। তো দুটো ধারক যেহেতু শ্রেণীতে, অতএব C1 ধারকে যদি Q আধান হয়, C2 ধারকেও Q আধান সঞ্চিত থাকবে। শ্রেণীতে সব ধারকে সঞ্চিত আধান সমান হয়। তাহলে C1 এর সঞ্চিত আধান কত? না Q সমান ফর্মুলা হচ্ছে CV। তাহলে C1 ধারকের বেলায় 1 নম্বর যে ধারকটা তাতে সঞ্চিত আধান যদি নির্ণয় করতে হয় কি করে পাবো? না Q সমান পাবো, ধারকত্ব কত আছে? C1 আছে, আর V মানে বিভব পার্থক্য। V মানে সর্বদা কিন্তু বিভব পার্থক্য। তাই A এবং D, C এর প্রান্তবিন্দু, 1 নম্বরের প্রান্তবিন্দু A এবং D, এদের মধ্যে বিভব পার্থক্য কত? না A বিন্দুর বিভব V1, D বিন্দুর বিভব VD। বুঝতে পারা গেছে। আবার 2 নম্বর ধারকের সঞ্চিত আধান কত হবে? না C2 ধারকের সঞ্চিত আধান হয়ে যাবে Q সমান C2 ইন্টু ওর বিভব কত? VD মাইনাস V2, VD মাইনাস V2, কারণ ওর প্রান্তবিন্দুগুলো একদিকটা V2 আছে একদিকটা VD আছে। যেহেতু দুটোই আধান সমান তাই আমি এদেরকে সমান করে নিয়ে VDটার মান নির্ণয় করতে পারবো। C1 ইন্টু V1 মাইনাস VD সমান C2 ইন্টু VD মাইনাস V2। আমরা এই ইকুয়েশনটা পেলাম। এখান থেকে আমি পুরো গুণ করে নিচ্ছি। C1 V1 মাইনাস C1 VD সমান C2 VD মাইনাস C2 V2। এই ডি গুলোকে একদিকে করে নিই, করে নিলে পাচ্ছি আমি VD কমনও নিয়ে নিলাম, তাহলে C1 প্লাস C2 পাচ্ছি সমান আমরা পাচ্ছি C1 V1 প্লাস
C2 V2, আমি ভিডিটা একদিকে নিয়ে এসে কমন নিলাম, অতএব ভিডি সমান পেলাম C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। তো এটা আমরা কোন অপশনটা পেলাম? বি। খুব সহজ ছিল, শুধু আধানের মানগুলোকে সমান করে দিয়েছি। আর একটা তুল্য ধারকত্ব নির্ণয় করব। এই সার্কিটটা দেখা যাচ্ছে চারটে ধারক আছে সিসি করে, এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। এখানে দেখাই যাচ্ছে যে এই তিনটে কিন্তু শ্রেণীতে আছে, পরপর আছে, শ্রেণীতে আছে, কিন্তু 4 নম্বর ধারকটা এই তিনজনের সাথে সমান্তরাল সমবায়ে পড়ছে। এই ব্যাখ্যাগুলো কিন্তু আমি বারবার বলছি, রোধের যে দুটো ভিডিও দিয়েছি তুল্য রোধের, সেখানে কিন্তু এই ব্যাখ্যাগুলো আমি বুঝিয়ে নিয়েছি। তো এই তিনজনের সাথে 4 নম্বরটা কিন্তু সমান্তরাল সমবায়ে পড়ছে, অর্থাৎ প্রথম তিনটে শ্রেণীতে থাকায় তার তুল্য ধারকত্ব C/3, C/3 এর সাথে এটা প্যারালাল, তো C/3 এর সাথে প্যারালাল করলে এটা যোগ হয়ে যাবে C/3 প্লাস C, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি 4C/3, অপশন বি। এবার খুব একটা মজাদার কোয়েশ্চেন, এই ছবিতে এ এবং বি যে দুটো পয়েন্ট আছে, এ থেকে দুটো পাত আর বি থেকে দুটো পাত ঠিক ছবির মতো করে অবস্থান করছে। পাতগুলোর পারস্পরিক দূরত্ব সব ডি, স্মল ডি স্মল ডি স্মল ডি, আর প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল এ, অর্থাৎ উপরের প্লেটটা এ, নিচেরটা এ, সব এ। তাহলে এই কম্বিনেশনটার ধারকত্ব কত হবে? প্রথমে আমাদের এই কম্বিনেশনটা বুঝতে হবে যেটা কি না। এই কম্বিনেশনটার আমি খাতায় একটু ছবিটা দেখিয়ে নেই। যদি এ প্লেটটা প্লাস বলি আর বি প্লেটটা যদি মাইনাস বলি, তাহলে দেখো যে এ প্লেটের সাথে যে দুটো প্রান্ত যুক্ত তারা কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, আর বি এর সাথে যুক্ত প্রান্তগুলো মাইনাস হচ্ছে, অর্থাৎ প্লাস এবং মাইনাস মিলিয়ে একটা ধারক তৈরি হয়। এটা একটা ধারক, আমি C1 বললাম, মাঝখানে প্লাস মাইনাস বিপরীত ক্রমে পেয়ে আর একটা ধারক তৈরি হলো। প্লাস মাইনাস মিনস এর আধানগুলো, এটা প্লাস আধান আছে আর এগুলোতে মাইনাস আধান আছে, সে যাই হোক। তো তাহলে নিচেরটাও একটা ধারক তৈরি করছে প্লাস এবং মাইনাস মিলিয়ে, অর্থাৎ আমার এখানে অ্যাকচুয়ালি এই কম্বিনেশনে তিনখানা আমি ধারক পাচ্ছি। এবং এই তিনটে ধারক কিভাবে অবস্থান করছে, শ্রেণীতে না সমান্তরালে? তার তুল্য সার্কিটটা যদি আমি দেখি, তাহলে এ এবং বি এর মাঝখানে তিনটে ধারক কিন্তু সমান্তরাল সমবায় গঠন করেছে। এ এবং বি এর মাঝখানে তিনজনে সমান্তরাল সমবায় গঠন করেছে, C1, C2 এবং C3। এবার ধারকের ধারকত্ব রাশি বলে কি? ধারকত্ব হচ্ছে ε0 A/D, যেহেতু ওদের প্লেটগুলোর দূরত্ব আমার কোয়েশ্চেনে ডি বলাই আছে, এলো ডি, তাই ε0 A/D। এবার তিনটে যখন প্যারালালে থাকে তাদের ধারকত্ব কি হয়ে যায় না, যোগ হয়ে যায়। সবগুলোই কিন্তু একই রকম ধারক, তাই তিনজনেরই ধারকত্ব যোগ হয়ে গিয়ে পেয়ে যাব 3ε0 A/D, অর্থাৎ আমরা পাচ্ছি এক্ষেত্রে অপশনটা বি। তাহলে একটা ধারকের ধারকত্ব ε0 A/D ছিল, তিনজন যেহেতু প্যারালালে আছে তাই সেটা মোট 3 গুণ হয়ে গেছে, 3 গুণ হয়ে গিয়ে আমরা অপশন বিটা পেয়েছি। ঠিক ওই ধরনের আর একটা কোয়েশ্চেন আছে, কিন্তু প্লেটগুলোর অবস্থানটা একটু পাল্টে গেছে। আমার প্রথমে যেটা ছিল একজনের সাথে আরেকজন মাঝখানে ঢুকে গিয়েছিল, আর এর বেলায় বি প্লেটের বি বিন্দুর দুটো প্লেটই কিন্তু দুজনে মাঝখানে ঢুকে গেছে, দিয়ে একটা কম্বিনেশন তৈরি করেছে। এই ক্ষেত্রে ধারকত্বটা কি পাবো? এর বেলায় যদি আমি এ প্লাস ধরি, বি মাইনাস ধরি, তো উপরের দিকটা প্লাস এবং নিচেরটা প্লাস আর মাঝখানটা দুটোই মাইনাস, তাহলে কি পাচ্ছি? আমি একদম উপরের প্রান্তে একটা ধারক পাচ্ছি C1 ধরে নিলাম প্লাস মাইনাস মিলিয়ে, নিচেও প্লাস মাইনাস মিলিয়ে আরেকটা ধারক পাচ্ছি C2 ধরে নিলাম, কিন্তু মাঝখানটায় কোনো ধারক কিন্তু নেই, কারণ দুটোই মাইনাস। দুটো মাইনাস প্লেট নিয়ে তো ধারক হচ্ছে না, তাহলে আমার প্লাস মাইনাস করে আধান নিয়ে আমরা ধারকগুলো গঠন শিখে রেখেছি।
তাহলে এই ক্ষেত্রে যে দুটো ধারক পাওয়া যায় তারা কিভাবে অবস্থান করবে, না তারাও কিন্তু যদি তুল্য আমি ইকুইভ্যালেন্ট সার্কিট ভাবি, এদেরকে আমরা সমান্তরালে পাচ্ছি। তো সমান্তরালে যদি পাই, এক একজনের ধারকত্ব বলেছি এপসিলন জিরো এ বাই ডি, তাই দুটো আছে, দুটোর জন্য ধারকত্ব হয়ে যাবে 2 এপসিলন জিরো এ বাই ডি, অর্থাৎ আমরা পেয়েছি অপশনটা এ, প্রথমেরটা। খুব ইম্পর্টেন্ট দুটো কোয়েশ্চেন। আজকের আলোচনা এটা শেষ কোয়েশ্চেন, এটা দিয়ে শেষ করব। কিউ আধান এবং সি ধারকত্ব বিশিষ্ট 64 গোলক মিলিত হয়ে একটি বড় গোলক তৈরি হলো, বড় গোলকটির আধান ও ধারকত্ব কত হবে? 64টি ছোট ছোট মিলিয়ে একটি বড় হয়েছে, তার আধান ও ধারকত্ব কত হবে? আমি রেডিমেড ফর্মুলা অলরেডি আলোচনা করে নিয়েছি আজকের ভিডিওর প্রথম দিকটাই। কিভাবে ফর্মুলাটা এসেছে শুধুমাত্র ফর্মুলাটা বসিয়ে আমি সলিউশনটা করে নিচ্ছি। আমরা শিখেছি যে ধারকত্ব হয়ে যায় বড়টির সি ডট যদি ধরি, সি ডট সমান এন টু দি পাওয়ার 1/3 সি। তো এখানে 64 আছে, 64 টু দি পাওয়ার 1/3 সি, দ্যাট ইজ 4c, অর্থাৎ বড়টা ধারকত্ব পেলাম 4c। আর আধান কত হবে? এক একজনের আধান কিউ করে এবং মোট 64টা, তাই মোট আধান হয়ে যাবে 64 কিউ। তাহলে আমরা পেলাম আধান 64 কিউ আর ধারকত্ব 4c পেলাম। তার মানে আমরা পেয়েছি অপশন সি। আধানটা খুব সহজেই বেরোলো আর ধারকত্বটা ফর্মুলাটা ব্যবহার করে আমরা বের করে নিতে পারলাম।